স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। আবাসন ভাতা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানান আন্দোলনকারীরা। এদিকে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরাও। রাস্তার মাঝে কেউ শুয়ে আছেন, আবার কেউ বা আছেন বসে, তালি দিয়ে কেউ আবার অন্যকে উজ্জীবিত রাখছেন। রাতভর কাটিয়ে বৃহস্পতিবার সকালেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমনই হালচাল। টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মসজিদের সামনে ৩ দফা দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। যতক্ষণ না পর্যন্ত আমাদের ৩ দফা বাস্তবায়ন না হচ্ছে এবং লিখিত সিদ্ধান্ত না আসছে ততক্ষণ না পর্যন্ত আমরা রাজপথে যাব না। এই হলের যে এটা একনেকের মধ্যে নিয়ে এই কার্যক্রমটা দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের সাথে যে অন্যায়টা হলো সেটার মূলত আমরা নেই চাচ্ছি, কারণ আমাদের স্টুডেন্টদের উপর হামলা করা হয়। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না করে আর ক্যাম্পাসে ফিরবেন না, এমনকি কোনো প্রতিশ্রুতিতেও কাজ হবে না। কাল রাতে সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। দাবি ছিল ৩ দফা, এখন কিন্তু আমাদের দাবি ৪ দফা, সেটা আমরা বলেছি। সর্বাগ্রে এখন আমাদের দাবি আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের গায়ে যারা হাত দিয়েছে, যেটা আমরা আওয়ামী ফেসিবাদের সময়ে দেখতাম। ফেসিবাদ মুক্ত সরকারের আমলে এটা কেন হচ্ছে, এর জবাব কে দিবে? এর আগে বুধবার সকালে ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন ছাত্র শিক্ষকরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাফিলতির কারণেই শাহরিয়ার আলম সাম্যকে জীবন দিতে হয়েছে। আর হত্যাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে গুপ্ত সংগঠনের লোকজন। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এমন ঘোষণা করেন ছাত্রদল নেতারা। এদিন সাম্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আধাবেলা সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদল। সকাল থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংগঠনটির নেতাকর্মীরা অবস্থান নেন ভিসির বাসভবনের মূল ফটকে। এ সময় সহপাঠী ও দলীয় কর্মী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন টার্গেট হচ্ছে? বাংলাদেশের সকল মানুষের নিরাপত্তা, সকল নাগরিকের এবং সকল শিক্ষার্থী তাদের ক্যাম্পাসে স্বাধীনভাবে চলাফেরা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে এরকম আর হত্যাকাণ্ড না ঘটে সেদিকে নজর দিতে হবে। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদলের সভাপতি বলেন, সাম্য হত্যা নিয়ে নোংরা রাজনীতি করছে একটি দল। কেউ নেগেটিভ দাঁড় করায় যে সেখানে বিশ্ববিদ্যালয়ে কোনো দায়ী নেই, এটি পুরোপুরি মিথ্যা কথা এবং ভ্রান্ত ধারণা, এবং একটি নেগেটিভ দাঁড় করিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটি ভ্রান্ত করাটা প্রয়াস বলে আমরা মনে করি। ছাত্র শিবিরের কড়া সমালোচনা করে সামনের দিনে রাজপথ ছাত্রদলের দখলে থাকবে বলেও জানান সংগঠনের নেতারা। তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন অর্ধবেলা ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল 10টায় নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট হওয়ার পরেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। শপথ পড়ানোর দাবিতে গেল বুধবার দিনব্যাপী নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। একবার গদিতে বসাই আমরা, তারপর এখান থেকে রাজপথে আমরা উঠবো। ইনশাআল্লাহ আমরা তাকে
পণ্য বহল করে আমরা এখানে ঘরে ফিরব। যদি সরকার সেটা না পারে, সেটা ব্যর্থ হয়, তাহলে নগরবাসী এবং ঢাকা মহানগর দক্ষিণের জনগণ তাকে বসাবো আমরা ইনশাল্লাহ। তাদের অভিযোগ 5 আগস্টের পর থেকে নানামুখী সমস্যায় নগরবাসী। পানি নিষ্কাশন সহ মশার উপদ্রব সহ অনেক সমস্যার ভিতর আমরা নগরবাসী আছি। আমরা অতি দ্রুত ওনাকে শপথ করানোর জন্য সরকারের কাছে, ইউনিট সরকারের কাছে আমাদের জোরালো দাবি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরেও তার শপথ নিয়ে তালবাহানা করছে। নগরবাসীর দাবি পূরণের জন্য এই কর্মসূচি চলমান থাকবে জানিয়ে শুক্রবার কর্মসূচি স্থগিত রেখে শনিবার সকাল 10টা থেকে নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। 2020 সালে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। চলতি বছরের 27 মার্চ ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা এমন মন্তব্যের জেরে তাকে 25শে মে সশরীরে হাজির হয়ে আদালত অবমাননার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আদালতের নির্দেশ অমান্য করে হাজির না হলে 1 বছরের সাজার পাশাপাশি পলাতক দণ্ডিত অপরাধী হিসেবে বিবেচিত হবেন শেখ হাসিনা। 227টা মার্ডার কেস, আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সম্প্রতি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার যুবলীগ নেতার সাথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের অডিও রেকর্ড পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, যেখানে মামলার সংখ্যা উল্লেখ করে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি বলে মন্তব্য করেন শেখ হাসিনা। সিআইডির ফরেনসিক টেস্টের পর বক্তব্যটি যে শেখ হাসিনার তা নিশ্চিত হয় ট্রাইব্যুনাল, জারি করে আদালত অবমাননার রুল। ট্রাইব্যুনালের মামলার তদন্ত চলাকালে তার কিছু বক্তব্য, তার কিছু ফোনালাপ, যেগুলোর মাধ্যমে ট্রাইব্যুনালের ভিকটিম এবং সাক্ষীরা ভীতিগ্রস্ত হচ্ছে, ইভেন তদন্তকারী কর্মকর্তাকেও এক ধরনের হুমকি স্বরূপ বক্তব্য উনি প্রদান করেছেন, যেগুলো ফরেনসিক টেস্টে প্রমাণিত হয়েছে যে এই বক্তব্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ট্রাইব্যুনালে হাজির না হলে পরিণতি কি হবে সে সম্পর্কেও কথা বলেন তিনি। ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত হয়ে আগামী 25 মে তাদের এই বক্তব্যের ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য আদেশ প্রদান। যদি তারা সেটা না দেন তাহলে এই ট্রাইব্যুনালের সেকশন 11 সাবসেকশন 4 এবং ট্রাইব্যুনাল রুলসের 45-এ তাদের ব্যাপারে ট্রাইব্যুনাল 1 বছরের কারাদণ্ড প্রদান করতে পারবে। অভিযোগের ব্যাখ্যা দিতে সাবেক প্রধানমন্ত্রীকে প্রথমে 15 মে পর্যন্ত সময় দিল, পরে তা 25 মে পর্যন্ত বাড়ায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। সেদিন ট্রাইব্যুনাল ভার্বালি 15 তারিখ বলেছিলেন, পরবর্তীতে এই তারিখটি 15 তারিখের স্থানে 25 মে নির্ধারণ করা হয়েছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সবশেষ অবস্থান জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, গতকাল তথ্য উপদেষ্টার পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে কথা বলা হয়েছিল, আজ সরকারের পক্ষ থেকে কেউ কথা বলেছে কিনা, আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ইশরাত, আপনি যেমনটা বলছিলেন, গতকাল দুপুর থেকেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা একটি আন্দোলন করে যাচ্ছেন। তাদের 3 দফা দাবি রয়েছে, এর মধ্যে আবাসন ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের যে বাজেট রয়েছে সেই বাজেট এবং ক্যাম্পাস স্থানান্তরের যে বিষয়টি, এই 3টি দাবিতে কিন্তু তারা এখন পর্যন্ত আন্দোলন চলমান রেখেছেন। এই পর্যায়ে একটু জানাবো যে নতুন তথ্যটি আপনি জানতে চেয়েছেন। এখন পর্যন্ত কিন্তু আজকে সরকারের কোনো প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেনি, কোনো প্রকার যোগাযোগ করেনি বলে আমরা এখানে আসার পর জানতে পেরেছি। আর অল্প কিছুক্ষণ পরেই শিক্ষক সমিতির ব্যানারে এখানে 5:30টার দিকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে হয়তো আমরা বিস্তারিত কিছু জানতে পারবো, বা তারা কি আন্দোলন কি চালিয়ে যাবেন বা তাদের কি বক্তব্য সেটি আসলে আমরা জানতে পারবো। তো এখনকার সার্বিক পরিস্থিতি যদি আপনাকে জানাই, কাকরাইলের মোড় থেকে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, এই সড়কটি কিন্তু একেবারেই ব্লকড অবস্থায় রয়েছে এবং জগন্নাথের শিক্ষার্থীরা কিন্তু সড়ক অবরোধ করে তারা অবস্থান নিয়েছেন। আমরা পাশাপাশি দেখতে পেয়েছি তারা তাদের ক্যাম্পাসের যে বাসগুলো রয়েছে সড়কে, সেই বাসগুলো তারা এখানে এনে এক ধরনের ব্লকেট তৈরি করেছে এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি যতক্ষণ না আদায় হচ্ছে তারা কিন্তু সড়ক ছাড়বেন না এবং এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। তারা বলতে চাচ্ছেন তাদের এই দাবিটা কিন্তু যৌক্তিক এবং তারা দীর্ঘদিন ধরেই
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের আবাসনের যে সংকটটি রয়েছে সেই সংকট নিয়ে তারা কথা বলছে। এর আগেও যে সরকার ছিলেন তাদের কাছেও কিন্তু তারা দাবি জানিয়েছেন, সেই সরকার কিন্তু তাদের সেই দাবিটা পূরণ করেনি এবং তারা বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই অন্তর্বর্তী সরকারের কাছেও তারা দাবি জানাচ্ছেন যে তাদের যে আবাসনের যে সংকটটি রয়েছে সেই আবাসন সংকটটি অবিলম্বে পূরণ করতে হবে। পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অর্থাৎ যেটি স্থানান্তরে তারা যে দাবিটি জানিয়েছে সেটিও পূরণ করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে বরাদ্দ দেওয়া হয় অর্থাৎ যে বাজেটটি দেওয়া হয় সেই বাজেট যাতে কোনো প্রকার কাটছাট করা না হয়, এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন। এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। দুর্নীতির নানা অভিযোগে এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব ও সাবেক এবং বর্তমান ব্যক্তিগত কর্মকর্তাকে তলব করেছে দুদক। গাজী সালাউদ্দিন তানভীরকে 21 মে এবং স্বাস্থ্য উপদেষ্টার PS তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুলকে 20 মে তলব করা হয়েছে। এছাড়া LGEDর উপদেষ্টার সাবেক APS মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে 22 মে। বৃহস্পতিবার দুপুরে দুদকের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। সম্প্রতি LGED উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার APS মোয়াজ্জেম এবং স্বাস্থ্য উপদেষ্টার নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুরিন ফারাবীকে অব্যাহতি দেওয়া হয়। কিছু গণমাধ্যমে তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ নানা অভিযোগে প্রতিবেদন প্রকাশিত হয়। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঝিনাইদহে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই ঝিনাইদহ জেলায়। সেখানে পূর্বের সংবাদে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আসলে কথা বলার চেষ্টা করেছি বা তুলে ধরার চেষ্টা করেছি। এখন যেহেতু কৃষি নির্ভরশীল এই জেলাটি, তাই আসলে কৃষকদের হালচাল, বিশেষ করে তারা যে চাষাবাদের ক্ষেত্রে তারা যে ভুক্তভোগী হয় বা নানান ধরনের বিড়ম্বনায় পড়তে হয়, বিড়ম্বনার শিকার হচ্ছেন, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে এখন আছেন এই কৃষক যারা আছেন, যারা খেতে একেবারে চাষাবাদে যারা কাজ করেন, এর পাশাপাশি কৃষি অফিসার রয়েছেন। জানবো তাদের কাছ থেকে তারা আসলে কতটা ভুক্তভোগী, সেই সমাধানটা আসলে নীতি নির্ধারক যিনি কৃষি অফিসার আছেন তার কাছ থেকে শুনবো সেই সমাধানের বিষয়গুলো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। একটু জানতে চাই শুরুতেই, আপনারা তো চাষাবাদ করছেন, চাষাবাদে আসলে কোন বিষয়টা আপনাদের এখন বিড়ম্বনা পোহাতে হয় প্রতিনিয়ত, যার কারণে আপনারা চাষাবাদের ক্ষেত্রে ব্যাহত হচ্ছে বা চাষ করতে গেলে আপনাদের সমস্যা পড়তে হচ্ছে? বর্তমান চাষাবাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের তো কৃষকদের মাঝে অনেকেই তো সুস্থভাবে চাষাবাদ করতে পারে না অর্থের কারণে। আর বিশেষ করে সাগান্না সদর ইউনিয়নের সাগান্না গ্রাম চাষের জন্য ব্যাপক একটা আলোড়ন সৃষ্টিকারী গ্রাম। এখানে সবজি চাষ, বিশেষ করে সবজি চাষকে সবচেয়ে প্রাধান্য দিয়ে বেশি। আর বিশেষ করে সবজি চাষের জন্য বিশেষভাবে অর্থ প্রয়োজন হয়। এভাবে যদি আমাদের সাধারণ ঋণ দেওয়ার সহজ, সাধারণভাবে কৃষকদের মাধ্যমে যদি কিছু ঋণের ব্যবস্থা করা যায়, এরা হয়তো সামনের দিনে কৃষকরা আরো উন্নত করা সম্ভব হতে পারে। আপনার কাছে একটু যেতে চাই, উনি তো বললেন ঋণের বিষয়টা, আপনার কাছে আর কি সমস্যা আছে বলে মনে করছেন? আপনি মনে হয় এখন মাত্র খেতে থেকে উঠে আসলেন। কৃষি পণ্য আমরা পরিপূর্ণ দামে বিক্রয় করতে পারিনি। পরক্ষণে যে দেখা যাচ্ছে এখান থেকে শহরে গেলে পরেই ডাবল দাম পাওয়া যায়, কিন্তু আবার আরেকটু আগায় গেলে আরো একটু বেশি পাওয়া যায়। কিন্তু এখানে তো আমরা তো যেমন এই পটলে আজকে 600 টাকা বিক্রি করলাম, কিন্তু ঝিনাইদহে আবার 30 টাকা বিক্রয়। ন্যায্য দাম থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন, বিষয়টা এমন হচ্ছে। এখানে আছেন সংশ্লিষ্ট কৃষি অফিসার, তার সঙ্গে একটু কথা বলবো। তার আগে আমি যদি আরেকটা ছোট্ট বিষয় নিয়ে যদি একটু জানতে চাই, এখানে অনেকে আছেন, আপনার কাছে কি মনে হয় এই কৃষি সম্প্রসারণে বা কৃষিখাতটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হলে কি করা প্রয়োজন বলে মনে করছেন? এখন সারা যদি আমাদের সাহায্য সহযোগিতায় দেয় তাহলে আমরা মানে আরো উন্নত হতে পারি। তো এখানে কৃষি অফিসার রয়েছেন, আসলে প্রত্যেকেরই দাবি যে সংশ্লিষ্ট যিনি আছেন তার কাছ থেকে একটা সমাধানের বিষয়গুলো আপনি জেনেছেন বা শুনতে পারলেন, যে তাদের সহজ ঋণের ব্যবস্থা করা এবং কি তাদের যে চাষাবাদের ক্ষেত্রে যে আরো যে বিড়ম্বনা, সেই বিষয় সমাধান আছে কিনা? হ্যাঁ, সমাধান তো অবশ্যই আছে। যেমন আমাদের সরকারিভাবে কৃষি ঋণের ব্যবস্থা আছে, তবে 4% হারে যে কৃষি ঋণ 4% সুদে, এটা সাধারণত সবজিতে নেই।
তো আমরা আজকে যেহেতু আমাদের কৃষক ভাইরা এ বিষয়ে কথা বললেন, আমরা আমাদের নেক্সট মিটিংয়ে আমাদের উপজেলা পর্যায়ে যে কৃষি ঋণ কমিটি আছে সেখানে আমি এটা তুলে ধরবো যেন সবজিও এর আওতাভুক্ত হয়। আর তাছাড়া আমাদের কৃষকরা বর্তমানে যেটা প্রচলিত আছে সবজির জন্য যে ঋণ, এটা যদি কেউ নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা একটা ফরওয়ার্ডিং দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে আমরা যোগাযোগ করিয়ে দেবো, যাতে তারা কোনো রকম বিড়ম্বনা ছাড়াই এই ঋণটা পেতে পারেন। সাথে সাথে বিভিন্ন সময় আপনার বিভিন্ন উপকরণের দরকার হয় কৃষিতে। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে তাদেরকে উপকরণ সহায়তা বিভিন্নভাবে প্রদান করে থাকি এবং তারা নিজেরা যেটা ব্যবস্থা করে থাকেন সেটা যেন ন্যায্য দামে পান, সে ব্যাপারেও আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। এই বিষয়ে যদি কেউ কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ। এখানে সমস্যা ছিল এবং কি সমস্যা উত্তরণের যে আসলে সংশ্লিষ্টরা কি ধরনের দেখভাল বা কি ধরনের পদক্ষেপ নেবেন সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে। আরও যে পূর্বের সংবাদে যে সমস্যার সমাধানে বা উত্তরণে যে নীতি নির্ধারকরা রয়েছেন তারা আসলে কি ভাবছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। নির্বাচিত হলে বিজিএমইএ এর সদস্যদের বন্ধ কারখানা আবারও সচল করার প্রতিশ্রুতি দিল সম্মিলিত পরিষদ। দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই প্রতিশ্রুতি দেয়া হয়। তাদের অভিযোগ, অতীতে বিজিএমইএ এর শীর্ষ নেতারা সরকারের নির্লজ্জ চাটুকারিতা করেছে। সম্মিলিত পরিষদ জিতলে সে সংস্কৃতির পরিবর্তন করা হবে। দল মত নির্বিশেষে পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। 31শে মে বিজিএমইএ এর নির্বাচন, আর তা ঘিরে শুরু হয়েছে তৎপরতা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সম্মিলিত পরিষদ। এ সময় প্রতিশ্রুতি দেয়া হয় সংকটে থাকা শিল্প উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর। ব্যাংকিং কারণে ব্যাংকারসি হয়েছে, শ্রমিক অসন্তুষ্টের কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, অথবা মালিকের সক্ষমতার অভাবে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে। আমরা নির্বাচিত হয়ে আসলে এই ফ্যাক্টরিগুলো পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট হব। 5ই আগস্টের পর পোশাক শিল্প উদ্যোক্তাদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে কাজ করার আশ্বাস দেন সম্মিলিত পরিষদের নেতারা। যেসব ব্যবসায়ী কোনোভাবে এগুলোর সাথে জড়িত না তাদেরকে যেন কোনোভাবে হয়রানি করা না হয়। সেই সঙ্গে বিজিএমইএতে যারা অস্ত্র প্রদর্শন করেছে নির্বাচনে বিজয়ী হলে তাদের বিচার নিশ্চিত করার কথাও বলেন নেতারা। ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করে আমরা বিচারের ব্যবস্থা করব। আশ্বাস দেন চাটুকারিতা মুক্ত করে শিল্পের কল্যাণে কাজ করে এমন বিজিএমইএ গড়ারও। আমরা আত্মসম্মান বোধ নিয়ে ব্যবসা করতে চাই। আমরা চাটুকারিতা করে বিদেশে টাকা পাচার করার জন্য কোনো সরকারের চাটুকারিতা কোনো ব্যবসায়ী করবে সেটা আমরা কখনো সমর্থন করব না। উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও অভিজ্ঞদের নির্বাচিত করার যৌক্তিকতাও তুলে ধরা হয় এ সময়। জিএসপি প্লাসের জন্য আমরা রেডি হওয়ার জন্য সব কাজ হয়েছে। এলডিসি গ্র্যাজুয়েশনটাকে ডেফার করার জন্য আমরা গত সরকারের সাথে কথা বলেছি। এই সরকারের সাথে আমরা মনে করি যে এলডিসি গ্র্যাজুয়েশনের থেকে ডেফার করা দরকার। শিল্প ও দেশের স্বার্থে ঢাকা জোনে 36 থেকে 61 এবং চট্টগ্রামে 62 থেকে 70 নম্বর ব্যালটে ভোট দিতে সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে। আপনারা আস্থা রাখেন আমাদের উপরে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।